হেভিওয়েট কথাটার মানে কি? যাদের প্রচুর টাকা আছে, প্রচুর দুর্নীতি করে টাকা সঞ্চয় করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, বা এমনকি জেলেও গেছেন, অভিযুক্ত হয়েছেন, তাদের নামটা শুধু প্রকাশ্যে টিভিতে মিডিয়াতে আসলেই তারা কি হেভিওয়েট? মানুষ কি পেয়েছে? এক একটা ইলেকশন গেছে, বেকারি বেড়েছে, মূল্যবৃদ্ধি বেড়েছে, শিক্ষার উপর আক্রমণ বেড়েছে, স্বাস্থ্য মানুষের নাগালের বাইরে। ব্যক্তিগত লড়াই এখানে, ব্যক্তিগত কোনো ক্ষোভ বিক্ষোভ লড়াইয়ের কোনো জায়গা নেই। ফলে সব প্রার্থীদেরকে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার থেকে যতদূর আমি জানি সবাই বয়সে বড়, সিনিয়র, ফলে তারা তো অবশ্যই যেন এই রোদে দুপুরবেলাটা অন্তত 11টার থেকে বিকেল 4টে অবধি যাতে বাইরে না থাকেন, তারপরে বেরোন, অথবা খুব আর্লি মর্নিংয়ে বেরোন, ওই রোদের টাইমটুকু। কিন্তু আমি ডাক্তারি করতে করতে এই সংগঠনের কাজ, আমাদের দলের যে বিভিন্ন কর্মসূচি, জনগণের দাবি দাওয়া নিয়ে লড়াই করা, বিশেষ করে স্বাস্থ্যের দাবিতে, মানুষের স্বাস্থ্যের দাবিতে লড়াই, এটা কিন্তু বহু বছর ধরে, প্রায় 20 বছর ধরেই তার সঙ্গে আমি খুবই অ্যাক্টিভলি ইনভলভ। দেখুন, আমি সম্পূর্ণরূপে আশাবাদী। আমি উত্তর কলকাতায় এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমি কন্টেস্ট করছি। এই লোকসভা কেন্দ্রে আমি একমাত্র বামপন্থী প্রার্থী। ফলে আমি জানি উত্তর কলকাতার গণতন্ত্রপ্রিয় যারা বামপন্থী মানুষ, তারা সকলেই আমাকে ভোট দেবেন। এবং অন্যান্য যে দলগুলি যারা দাঁড়িয়েছে আমার বিপক্ষে, ভারতবর্ষে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন জায়গায় তারা ক্ষমতায় ছিলেন, কিন্তু আমরা দেখেছি যে এই সব দলগুলো, বিজেপি বলুন, কংগ্রেস বলুন বা তৃণমূল বলুন, এরা জনস্বার্থে কোনো ভূমিকাই নেয়নি। এমনকি এদের প্রত্যেকটা পদক্ষেপই দেখা গেছে জনস্বার্থের পরিপন্থী। ফলে আমি মনে করি আমাদের দল যারা লড়াইয়ের দল, মানুষের দাবি নিয়ে লড়াই করে, ফলে এই দলেরই জেতা উচিত, এবং আমি মানুষের কাছে সেরকমই সাড়া পাচ্ছি। আশা করছেন জিততে পারবেন? অবশ্যই, অবশ্যই। কোন একটা কথা বলি, ইতিহাস একটা জিনিস, আর একটা হচ্ছে প্রত্যেকটা ঘটনাই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। তো বামেদের ভোট কম আর অন্য যারা দাঁড়িয়েছে অন্যান্য দলগুলি, তাদের ভোট একসময় বেশি। গত 17টা যে ইলেকশন চলে গেল, লোকসভা নির্বাচন, আপনি বলুন তো, যে 17টা লোকসভায় মানুষ তো জিতিয়েছে এই সব দলগুলোকে, তো ধরুন বামপন্থী দল নয়, অন্যান্য যে দলগুলো, তাহলে মানুষ কি পেয়েছে? এক একটা ইলেকশন গেছে, বেকারি বেড়েছে, মূল্যবৃদ্ধি বেড়েছে, শিক্ষার উপর আক্রমণ বেড়েছে, স্বাস্থ্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। ফলে জনগণ তো আমি মনে করি সচেতন হয়ে আর একবার এই যে 18th যে পার্লামেন্টের ইলেকশন যেটা হচ্ছে, আর একবার জনগণ ভুল করবে না যে এই দলগুলোকে, যাদেরকে 17বার ধরে ভোট দিয়েছে, ভোট দিয়ে আসলে জনগণ নিজে কিন্তু হেরেছে। বিভিন্ন বড় বড় দল তারা জিতেছে, তাদের নেতা মন্ত্রী, তারা মন্ত্রী হয়েছে, ক্ষমতায় গেছে, তারা অনেক তাদের পকেট ভরেছে, কিন্তু সাধারণ মানুষ সর্বশান্ত হয়েছে। ফলে কি ভোট তাদের ছিল? ভোট কখনো কারোর কেনা হয় না। ভোট ব্যাংক এই রাজনীতি আমরা করিও না, আমরা বিশ্বাসও করি না। আমরা মনে করি জনগণ যদি সচেতন হন, জনগণ যদি চান সত্যিই গণ আন্দোলন, মানুষের মুক্তি, তাহলে এসইউসিআই কমিউনিস্ট দলকেই তারা ভোট দেবেন বলে আমি মনে করি, এবং আমি জিতবো সেক্ষেত্রে। আমাকে এর আগেও কয়েকটি প্রেস জিজ্ঞেস করেছিল যে আপনার বিপক্ষে তো অনেক হেভিওয়েট ক্যান্ডিডেট, আমি নাম করছি না, কিন্তু আমি তাকে এই প্রশ্নটা পাল্টা করেছিলাম, হেভিওয়েট কথাটার মানে কি? যাদের প্রচুর টাকা আছে, প্রচুর দুর্নীতি করে টাকা সঞ্চয় করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, বা এমনকি জেলেও গেছেন, অভিযুক্ত হয়েছেন, তাদের নামটা শুধু প্রকাশ্যে টিভিতে মিডিয়াতে আসলেই তারা কি হেভিওয়েট? তারাই কি দাবি করতে পারেন যে আমরা জিতব? আজকে আমি এই দল করছি, পরের দিন ওই দল করছি। আমি তো মনে করি এর মধ্যে কোনো রাজনৈতিক যে নৈতিকতা, এথিক্স, সেটা কাজ করে না। আর আমাদের প্রচার সাধারণভাবে, আমরা যেহেতু গণ আন্দোলনের দল, মানুষের দাবি নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, এই দলের সঙ্গে কোনো কর্পোরেটের কোনো যোগাযোগ নেই। আর আজকে মিডিয়াগুলো, বেশিরভাগ বড় মিডিয়ায় আমরা সবাই জানি যে কর্পোরেটের কাছে তারা অনেকটাই তারা পারচেজড। ফলে আমাদের খবর তারা দেবে এটা আমরা অতটা আশা করি না। তবুও কখনো কখনো হয়তো সহৃদয় হয়ে আমরা কিছুটা খবরে আসি, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আসি না। আমরা আমাদের প্রচার যেমন হয় মানুষের কাছে যাওয়া, ডোর টু ডোর যাওয়া, আমাদের কর্মীরা, আমাদের যারা
বন্ধুরা আছেন তারা দেন, আর আপনি আছেন, আপনি যে আজকে আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনি দেবেন, ছড়িয়ে দেবেন আমাদের বক্তব্য। দেখুন, আমি তো দীর্ঘদিন ধরে ডাক্তারি করি। আমি ডাক্তারি করতে করতে এই সংগঠনের কাজ, আমাদের দলের যে বিভিন্ন কর্মসূচি, জনগণের দাবি দাওয়া নিয়ে লড়াই করা, বিশেষ করে স্বাস্থ্যের দাবিতে, মানুষের স্বাস্থ্যের দাবিতে লড়াই, এটা কিন্তু বহু বছর ধরে, প্রায় 20 বছর ধরেই তার সঙ্গে আমি খুবই অ্যাক্টিভলি ইনভলভড। ফলে ডাক্তারির সঙ্গে সঙ্গে সামাজিক কাজটা আমার, বা এই রাজনৈতিক কাজটা আমার দীর্ঘদিন ধরেই প্র্যাকটিস। হয়তো তাতে একটু চাপ পড়ে, শারীরিক চাপ পড়ে, কিন্তু আমি এটাকে উপভোগ করি। কারণ আমি মনে করি একজন ডাক্তার শুধু প্রেসক্রিপশন করবে, রুগী দেখবে, কিন্তু সেই রুগীর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থানটি কী, যে দেশে আমি প্র্যাকটিস করছি, মানুষ রুগী দেখছি, সেই দেশটার অবস্থাটা কী সেটা সম্পর্কে সম্পূর্ণ অবগত না থেকে, এবং অন্যায় হলে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে শুধু ডাক্তারি করে কিন্তু আমরা রোগ সারাতে পারবো না। কারণ রোগের কিন্তু অনেক ক্ষেত্রেই মূল উৎস থাকে এই অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক বৈষম্য। দেখুন, প্রথম কথা, ডাক্তারি আমার এটা একটা প্যাশান। ডাক্তারির প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। আমি যখন ডাক্তারি আর.জি. কর মেডিকেল কলেজে পড়াশোনা, তারপর সিএমসি ফেলোর, তারপর আমি লন্ডন থেকে এমআরসিপি, এগুলো করার ফলে করতে করতে যখন সংগঠন করছি, দল করছি, তখন আমাকে লোকে এই কথাই বলেছিল যে এই ধরনের ডিগ্রি করার পরে সাংগঠনিক কাজ করা, এটা তো অনেক অসুবিধা, তুমি যে কোনো একটা করো, তুমি রাজনৈতিক কাজ বা সাংগঠনিক কাজ তুমি পরিত্যাগ করো। তা আমি কিন্তু করিনি, আমি দুটো কাজই করেছি এবং সেটা সফলভাবেই করেছি। এই যে যেমন ধরুন আজকে আমি, এই যে দেখুন, আমি এখন এই ভোটের সময় আমি কিন্তু ভোরবেলা থেকে রুগী দেখে তারপর বিকেল থেকে প্রচার করছি, এমন নয়। আমি কিন্তু একদিনও পর্যন্ত, যবে থেকে আমি ভোটে দাঁড়াবো সিদ্ধান্ত নিয়েছি বা দল আমাকে বলেছে, তবে থেকেই কিন্তু ফ্রম দি ভেরি বিগিনিং, ফ্রম দি ফার্স্ট ডে, আমি কিন্তু একদিন রুগী দেখা বন্ধ করিনি। আজও আমি কিন্তু হাসপাতালে এখনও রুগী দেখে শেষ করতে পারিনি, তার মাঝখানে আপনার সঙ্গে কথা বলছি। এরপর আমি বেরোবো, আবার প্রয়োজন হলে রাত্রিরে ফিরে নাইট রাউন্ডে অনেক সময় ঢুকতে হয়, বেশিরভাগ দিনই। হ্যাঁ, অবশ্যই একটু চাপ পড়ে, কিন্তু চাইলে পারা যায়, চাইলে পারা যায়, আমি এটুকুনি মনে করি। আমরা আর একটা জিনিসের দিকে যদি নজর রাখি, প্রচণ্ড গরম, আপনি প্রচারে বেরোচ্ছেন সারাদিন রোদের মধ্যে, তার সঙ্গে সঙ্গে এই চাপ রয়েছে, ডাক্তারের বিষয়টা রয়েছে। তো এই গরমের মধ্যে সাধারণ মানুষের জন্য আপনার কি বার্তা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার প্রতিপক্ষ যে রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন তাদের জন্য কি বার্তা থাকবে? দেখুন, একটা বিষয় বলি। প্রথম কথা, এই যে গরম যেটা চলছে দক্ষিণবঙ্গে, এটাকে হিট ওয়েভ বলা হয়, তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে 40 ডিগ্রির ওপর টেম্পারেচার রান করছে। তো এটা আমাদের শরীরের পক্ষে, নর্মাল যে ফিজিওলজি, আমাদের শরীরের যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, সেগুলো মেনটেন করার ক্ষেত্রে এটা খুবই বাধা। এখান থেকে কিন্তু এমনও হতে পারে যে দীর্ঘক্ষণ রোদে থাকা, গরমের মধ্যে থাকা, ডিহাইড্রেশন, অন্যান্য শরীরের অর্গ্যান, লিভার, কিডনি থেকে শুরু করে, হার্ট থেকে শুরু করে, ইভেন ব্রেন কম্প্রোমাইজড হতে পারে, আক্রান্ত হতে পারে, যাকে বলা হয় হিট স্ট্রোক পর্যন্ত, যেটা সবচেয়ে খারাপ জিনিস, যেটা এই তাপপ্রবাহে, সেটা পর্যন্ত হতে পারে। তাহলে এটার থেকে দূরে থাকার একটাই উপায় হচ্ছে যে রোদটা মাঝখানে যে পিরিয়ডটা, যেটা দুপুর 11টা-12টা থেকে বিকেল 3টে-4টে পর্যন্ত যে ফেজটা, এই ফেজটাই কিন্তু যতটা সম্ভব বাইরে না থাকা। এটা আমি আমার দলের কর্মীদেরকেও বলেছি, এবং অন্যান্য সব দলের প্রার্থী বা কর্মী সকলকে অনুরোধ করব যে এই সময়টা দয়া করে রোদে বেশি থাকবেন না। 2 নম্বর হচ্ছে ছাতা, গগলস বা সানগ্লাস ব্যবহার করা। নেক্সট হচ্ছে জল, বেশি করে জল খাওয়া, জল ব্যবহার করা, এবং ওআরএস ব্যবহার করা। কারণ অনেক সময় আমরা ওই গ্লুকোজ ওয়াটার ব্যবহার করি, বা ফ্রুট জুস খাই, বা কোল্ড ড্রিঙ্ক ইভেন খেয়ে ফেলি। এগুলো কোনোটাই কিন্তু স্বাস্থ্যকর নয়, কারণ এগুলো কিন্তু শরীরের অসমোলারিটি, ব্লাডের অসমোলারিটি বা ঘনত্ব আরও বাড়িয়ে দেয়, তার ফলে আরও শরীর থেকে জল বেরিয়ে যায়। ফলে এইটা কখনোই করবেন না। প্লেন জল খান, বা নুন চিনি দিয়ে যে শরবত হয় সেটা খান। বেস্ট হচ্ছে ওআরএস খান। আর যখনই মনে হবে রোদে বেরিয়ে শরীর একটু অস্বস্তি হচ্ছে, বমি বমি ভাব, পেটে যন্ত্রণা, মাথা ঝিমঝিম, মাথা ঘোরা, এটা হচ্ছে আর্লি ফেজ, যেটাকে বলা হয় হিট এক্সহশন, তখন কিন্তু আপনি সঙ্গে সঙ্গে কোনো ঠান্ডা ঘরে, ঠান্ডা জায়গায় গিয়ে আশ্রয় নিন। সেখানে গিয়ে দরকার ঠান্ডা জল পেলে স্নান করুন, বরফ জল থাকলে সেটা আরও ভালো।
কারণ মনে রাখবেন যে এক্সটার্নাল কুলিং শরীরের তাপটাকে কমিয়ে দিতে সাহায্য করে এবং দ্রুত আপনার শরীরের ক্ষতি যাতে না হয় তার জন্য সে হেল্প করে। ফলে এই কতগুলো কথা মাথায় রাখা উচিত। প্রার্থীদেরকেও আমি বলবো, দেখুন ব্যক্তিগতভাবে কেউ আমার শত্রু নয়। কেউ একটা দল করতে পারেন, সেই দলের প্রার্থী হতে পারেন। নীতিগত লড়াই এখানে, ব্যক্তিগত কোনো ক্ষোভ বিক্ষোভ লড়াইয়ের কোনো জায়গা নেই। ফলে সব প্রার্থীদেরকে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার থেকে যতদূর আমি জানি সবাই বয়সে বড়, সিনিয়র। ফলে তারা তো অবশ্যই যেন এই রোদে দুপুরবেলাটা অন্তত 11টার থেকে বিকেল 4টে অবধি যাতে বাইরে না থাকেন, তারপরে বেরোন অথবা খুব আর্লি মর্নিংয়ে বেরোন। ওই রোদের টাইমটুকু কিন্তু আর হাইড্রেশন মেনটেন করা, বেশি করে জল খাওয়া, ওআরএস খাওয়া, এইটা মেনটেন করা, ছাতা ব্যবহার করা। ভোট তো শুরু হয়ে গেছে, প্রথম ব্যাপার আপনার যে এলাকা সেখানের ভোটও এগিয়ে আসছে, তো ভোটারদের জন্য কিছু বলবেন যারা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন? দেখুন 1 জুন তো কলকাতায় ভোট। এখন ওই সময় আশা করব তাপপ্রবাহটা চলবে না, কিন্তু তবুও প্রশাসন যাতে যথাযথ ব্যবস্থা করে, দীর্ঘক্ষণ লাইন দিতে না হয়, বা যেখানে লাইন দেবেন সেখানে যাতে অন্তত কিছুটা সেট করা থাকে, এবং জলের ব্যবস্থা করা সেই সব জায়গায়। মেডিকেল টিম একটা বুথ বা কয়েকটা বুথ মিলিয়ে একটা করে মেডিকেল টিম অবশ্যই রাখা দরকার। ইভেন অ্যাম্বুলেন্সে বরফ রাখা, কারণ যদি বাই চান্স কারোর হিটস্ট্রোক হয়ে যায় তার প্রথম চিকিৎসাই হচ্ছে তাকে ঠান্ডা করা, এক্সটার্নাল কুলিং। ফলে বরফ জলে উইদিন হাফ অ্যান আওয়ার 30 মিনিটের মধ্যে তার টেম্পারেচার, বডির কোর টেম্পারেচারটাকে কমিয়ে আনতে হয় অ্যাটলিস্ট 2 ডিগ্রি, না হলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য ওই বরফ আনতে হবে বরফ কল থেকে বা দোকান থেকে, এটা নয়, অ্যাম্বুলেন্সের মধ্যে বরফ রাখা উচিত। এটা আমি অবশ্যই বলবো যেন প্রশাসন ব্যবস্থা নেয়।